আমি ডক্টর জিওফ গ্রিনকে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি এখানে একটি প্রধান হাসপাতালের জেরিয়াট্রিশিয়ান। হাই জিওফ, জেরিয়াট্রিশিয়ান কি? জেরিয়াট্রিশিয়ান হলেন একজন বিশেষজ্ঞ যিনি বয়স্ক মানুষের সাথে কাজ করেন। সাধারণত আমরা প্রধানত অভ্যন্তরীণ চিকিৎসায় প্রশিক্ষিত হই এবং তারপর বয়স্ক মানুষের যত্ন এবং তাদের উপর প্রভাব ফেলা রোগগুলিতে বিশেষজ্ঞ হই। এবং বছরের পর বছর ধরে অনেক জেরিয়াট্রিশিয়ান স্ট্রোক মেডিসিনে বিশেষজ্ঞ হয়েছেন, কারণ স্ট্রোক বয়স্ক বয়সের একটি সাধারণ অবস্থা। তাই আমাদের অনেকেই স্ট্রোক বিশেষজ্ঞ হিসেবে বিশেষজ্ঞ হয়েছি। জেরিয়াট্রিশিয়ানের কাছে যাওয়ার জন্য আমার কত বয়স হতে হবে? এটি একটি কঠিন প্রশ্ন, কারণ কিন্তু সাধারণভাবে বলতে গেলে বেশিরভাগ পরিষেবা 65 বছরের বেশি বয়সীদের গ্রহণ করে, বেশিরভাগ জেরিয়াট্রিক পরিষেবা। যদি আমি সাধারণত সাধারণ চিকিৎসকদের মতো প্রাথমিক যত্নের মাধ্যমে কিছু জেরিয়াট্রিশিয়ান জেলা নার্স পরিষেবা তাহলে যদি আমি স্ট্রোকের শিকার হই, আমি হাসপাতালে একজন জেরিয়াট্রিশিয়ান বা একজন নিউরোলজিস্টের সাথে দেখা করব। একজন জেরিয়াট্রিশিয়ান হাসপাতালে আমার জন্য কি করবেন? জেরিয়াট্রিশিয়ানরা বর্তমানে হাসপাতালে স্ট্রোক রোগীদের জন্য স্ট্রোক ধারাবাহিকতা জুড়ে কাজ করেন, কিন্তু বেশিরভাগ জেরিয়াট্রিকরা পুনর্বাসন এলাকায়ও কাজ করেন এবং বয়স্ক মানুষের জন্য পুনর্বাসন জেরিয়াট্রিশিয়ান। আমি বা আমার প্রিয়জনের স্ট্রোক হওয়ার পরে আমাকে বা আমার প্রিয়জনকে সাহায্য করার জন্য সম্প্রদায়ে কী ধরনের পরিষেবা উপলব্ধ? আমাদের কাজের একটি অংশ হলো আপনি যা উল্লেখ করছেন, যা হলো হাসপাতাল ছেড়ে যাওয়ার পরে বাড়িতে মানুষের জন্য সহায়তা। তাই বাড়িতে সম্প্রদায় পুনর্বাসন একটি পরিষেবা যা অনেক এলাকায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং এটি একটি খুব উপকারী পরিষেবা। আমাদের আউটপেশেন্ট পরিষেবা রয়েছে, বিশেষ করে ফিজিওথেরাপি এবং কর্মসংস্থান থেরাপির সাথে, যেখানে স্ট্রোক রোগীরা সেই পেশাদার গোষ্ঠীগুলির কাছ থেকে সহায়তা পেতে পারে। এবং আমাদের বিভিন্ন এলাকায় মেডিকেল স্ট্রোক ফলো আপ ক্লিনিকও রয়েছে, যেখানে আমরা স্ট্রোকের শিকার রোগীদের সহায়তা করি যাতে আরও স্ট্রোক প্রতিরোধের জন্য সব কিছু করে। এর পাশাপাশি আমাদের কিছু এলাকায় ডে ওয়ার্ডও রয়েছে, যেখানে রোগীরা কয়েক ঘন্টা ওয়ার্ডে কাটায়, যেখানে তাই এটি একটি ডে ওয়ার্ড কার্যকলাপ। কিছু মানুষ এতটা সুস্থ নয় যে তারা বাড়ি ফিরে যেতে পারে না এবং তারা আবাসিক যত্নে প্রবেশ করতে পারে। আবাসিক যত্ন কি এবং তারা কি অফার করে? আবাসিক যত্ন সাধারণত সেই ধরনের আবাসস্থলকে বোঝায় যেখানে মানুষ অবসর গ্রামে থাকতে পারে বা তারা বিশ্রাম ঘর বা হাসপাতালে থাকতে পারে। শব্দগুলি দেশ থেকে দেশে ভিন্ন হয়, কিন্তু এগুলি সাধারণত ব্যবহৃত কথ্য শব্দ। আবাসিক যত্নের গুরুত্ব হল এটি মানুষের দৈনন্দিন কার্যকলাপের জন্য সহায়তা প্রদান করে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে যখন প্রিয়জনরা তাদের নিজস্ব পরিবেশে তা প্রদান করতে পারে না। এবং প্রায় কিন্তু যেখানে বিশ্রামঘর যত্ন সাধারণভাবে বলতে গেলে ব্যক্তি আরও স্বাধীন এবং কখনো কখনো সাধারণত কিছু গতিশীলতা থাকে, কিন্তু কিছু নার্সিং সহায়তার প্রয়োজন হয়, যেখানে কেউ আরও অক্ষম এবং 24 ঘন্টা নার্সিং যত্নের প্রয়োজন হয়, তারা হাসপাতালে থাকবে। ধৈর্য ধরুন এবং বুঝুন যে সেই ব্যক্তি কি ভোগ করেছে।
দৃঢ় এবং শক্তিশালী হবেন না। মনে রাখবেন, আপনাকে সাহায্য এবং সহায়তা প্রয়োজন। সেই ব্যক্তির দৈনন্দিন যত্নের জন্য সহায়তা পান। মনে রাখবেন যে স্ট্রোক রোগীরা উন্নতি করে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এটি সময় নেয় এবং স্ট্রোক পরিবারগুলিকে খুব ধৈর্যশীল হতে হবে এবং ব্যক্তিকে যা ঘটেছে তা কাটিয়ে উঠতে প্রচুর সময় দিতে। এটি একটি দীর্ঘ পুনরুদ্ধারের প্রক্রিয়া এবং আপনি যা করতে পারেন তা ব্যবহার করুন, যার মধ্যে রয়েছে বিশ্রাম, যত্ন। ঠিক আছে। আপনার যত্নে সহায়তা। বিশ্রাম যত্ন কি? বিশ্রাম যত্ন হলো যেখানে ব্যক্তি একটি হাসপাতাল বা একটি বিশ্রাম ঘরে স্বল্প সময়ের জন্য যায়, সাধারণত 1 বা 2 সপ্তাহের জন্য, যত্নদাতাদের একটি বিরতি দেওয়ার জন্য। এবং বিশ্রাম যত্ন খুব গুরুত্বপূর্ণ যত্নদাতাকে তাদের ব্যাটারি রিচার্জ করার সুযোগ দেওয়ার জন্য, একটি বিরতি নেওয়ার জন্য, একটি ছোট ছুটি নেওয়ার জন্য এবং তারপর পুনরুজ্জীবিত বোধ করার জন্য, যাতে তারা আবার তাদের প্রিয়জনের যত্ন নিতে পারে। আমার কাছে দেওয়া এই বিশ্রাম যত্নের সুবিধা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি গুরুত্বপূর্ণ যে যত্নকারী ব্যক্তি একটি বিরতি পায় এবং কিছু যত্নদাতারা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা অনুভব করে এবং ব্যক্তিকে 1 বা 2 সপ্তাহের জন্য অন্য প্রতিষ্ঠানে যেতে দেয়, কারণ তারা বলে যে তাদের পুরো জীবন সত্যি সেই ব্যক্তির যত্ন নেওয়া হয়ে গেছে। কিন্তু তাদের সেই বিরতি নেওয়া এবং নিজেদের এবং আমি প্রায়ই পরিবারগুলিকে বলি এবং স্ট্রোকের শিকার রোগীদের বলি, যদি তারা বিশ্রাম যত্নে যেতে আগ্রহী না হয়, এটি আপনাকে আরও দীর্ঘ সময়ের জন্য স্বাধীন এবং বাড়িতে রাখবে। আমি আমার পরিবারের সদস্যদের আমি মনে করি যে তাদের নিশ্চিত করা উচিত যে তারা আপনাকে প্রয়োজনীয় মানসিক সহায়তা প্রদান করে, কিন্তু তার চেয়েও বেশি যত্নদাতাদের সত্যি ব্যবহারিক সহায়তার প্রয়োজন। কখনো কখনো পরিবারগুলি মনে করে যে তাদের ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টের জন্য কাউকে সাহায্য করতে হবে এবং এই ধরনের ব্যবহারিক সাহায্য প্রদান করা গুরুত্বপূর্ণ এবং প্রায় পরিবারের জন্য এটি একটি ধরনের রোস্টার থাকা উপকারী, যাতে যত্নকারীরা বিশ্রাম নিতে পারে এবং অন্যান্য পরিবারের সদস্যরা সময়ে সময়ে সাহায্য করতে পারে। হ্যাঁ, সেগুলি কি পরীক্ষা? আচ্ছা, সাধারণত রক্ত পরীক্ষা, হৃদয় পরীক্ষা, স্ক্যানিং পরীক্ষা। অতিরিক্তভাবে আমরা পরীক্ষা করে দেখি, তাই আমরা হৃদয়কে ইমেজিংয়ের মাধ্যমে দেখতে পারি, অথবা আমরা ক্যারোটিড ধমনীকে আল্ট্রাসাউন্ড ইমেজিংয়ের মাধ্যমে দেখতে পারি। যে বেশিরভাগ রোগী যারা স্ট্রোক হয়েছে তাদের একটি কার্ডিওগ্রাফ করা উচিত, যা একটি ইসিজিজি হিসাবে পরিচিত। হৃদয়ের এবং রক্ত পরীক্ষাগুলি করা উচিত ঝুঁকি ফ্যাক্টরগুলি। স্ট্রোকের কি বিভিন্ন ধরন আছে? এবং সাধারণভাবে বলতে গেলে
কেন তারা ব্লক হয় এর অনেক কারণ আছে। আপনি উল্লেখ হ্যাঁ, কিন্তু এটি পুরো শরীর জুড়ে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, স্ট্রোকের কি কি জটিলতা আছে? আচ্ছা, সাধারণত যে লক্ষণগুলি কেউ অনুভব করে তা বেশ বৈচিত্র্যময়, কারণ মস্তিষ্কের অসাধারণ প্রকৃতি তার একাধিক কার্যাবলীর কারণে। কিন্তু সাধারণত মানুষ দুর্বলতার বিষয়ে সচেতন হবে, যা কেউ অনুভব করতে পারে। কিন্তু এমন অন্যান্য লক্ষণও রয়েছে যা গুরুত্বপূর্ণ, যা মানুষ ভুলে যায়। আমি মনে করি দৃষ্টিশক্তি পরিবর্তন ঘটতে পারে, গণনা করার ক্ষমতা এবং স্মৃতির অসুবিধাগুলি উল্লেখ করা হয়েছে। যেমন ব্যথা, উদাহরণস্বরূপ ডাক্তারকে রিপোর্ট করা এবং চিকিৎসা করা গুরুত্বপূর্ণ যদি আপনি তা ভোগ করেন, এবং এটি অবশ্যই স্ট্রোকের সাথে ঘটতে পারে। রোগীরা কাঁধের শক্ততা ভোগ করতে পারে। তাই সত্যি অনেক বৈচিত্র্যময় সংখ্যক জটিলতা ঘটতে পারে। তীব্র পর্যায়ে আমরা বুকের সংক্রমণের জন্য সতর্ক থাকি, যা স্ট্রোক থেকে অচল হয়ে পড়ে। তখন তাদের ত্বকে চাপের ঘা বা ঘা না হয় তা পরীক্ষা করতে খুব যত্নশীল। তাই অনেক বৈচিত্র্যময় জটিলতা ঘটতে পারে, এবং সম্ভবত আরও আধুনিক স্ট্রোক যত্ন বা তীব্র স্ট্রোক যত্নের পদ্ধতি হল সত্যি সেই জটিলতাগুলি সমাধান করা এবং স্ট্রোক একটি ভালো পুনরুদ্ধারের। এই সমস্ত জটিলতার সম্ভাবনা দেওয়া, আমি কল্পনা করব যে এটি খুব গুরুত্বপূর্ণ একবার আমি ফিরে পেলে। নিয়মিত চিকিৎসা পরীক্ষা করাতে নিশ্চিত হওয়া। এটি পরিবর্তিত হয়, তবে অন্তত প্রতি 3 মাসে আপনার রক্তচাপ পরীক্ষা করার জন্য একজন প্রাথমিক ডাক্তারকে দেখা উচিত। প্রয়োজনে আপনার সুগার পরীক্ষা করুন যদি আপনার ডায়াবেটিস থাকে। তবে আপনার লিপিডগুলির ফলো আপ এবং এটি কতটা ভালোভাবে নিয়ন্ত্রিত হয়, সেই সাথে স্ট্রোকের বিষয়ে যদি লোকেরা স্ট্রোকের পর ডাক্তারকে আরও ঘন ঘন দেখতে হতে পারে। এবং আমি মনে করি অন্য বার্তাটি হলো যে আপনি যদি ভালো অনুভব না করেন বা জিনিসগুলি ভালো না হয়, তবে 3 মাসের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করবেন না। নিশ্চিত করুন যে আপনি স্বাস্থ্য পেশাদারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করুন, যাতে আপনি একটি ফলো আপ পেতে পারেন। প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো। অবশ্যই, হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। আমার আনন্দ।